हाई स्टूडेंट्स, आज के আমরা আবার ইতিহাসের ক্লাসে ফিরে এসেছি। আজকে আমরা আলোচনা করব ইতিহাসের এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যা বর্তমান ইতিহাস চর্চার ক্ষেত্রে একটি অন্যতম বিষয়। সেটি হচ্ছে কি না আত্মজীবনী এবং স্মৃতিকথা। ঠিক আছে, আত্মজীবনী এবং স্মৃতিকথা শুধুমাত্র কোনো লেখকের ব্যক্তি জীবনের ঘটনাই নয়, সেই সঙ্গে উঠে আসে তৎকালীন সময়ের বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক পরিবেশের কথা। এছাড়াও বর্তমান সময়ে আধুনিক ইতিহাস চর্চার একটি অন্যতম উপাদান হচ্ছে আত্মজীবনী এবং স্মৃতিকথা। আধুনিক ভারতবর্ষে ইতিহাস চর্চা যদি আমরা দেখি তাহলে দেখব এরকমই কয়েকটি গুরুত্বপূর্ণ আত্মজীবনী এবং স্মৃতিকথা যেগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন লেখক তারা লিখে গেছেন, এবং সেই কয়েকটি বিখ্যাত এবং স্মৃতিকথা বিষয়ক গ্রন্থগুলি আমরা এরপরে আলোচনা করব। তাহলে আমরা বাঙালিদের দ্বারা রচিত কয়েকটি আত্মজীবনী ও স্মৃতিকথা গ্রন্থ সম্পর্কে আমরা এরপরে জানব। না, প্রথম কি বিপিনচন্দ্র পালের লেখা বইটির নাম ৭০ বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থটির নাম জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরানীর লেখা বইটির নাম জীবনের ঝরা পাতা, মহাত্মা গান্ধীর লেখা বইটির নাম দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রু, এবং সুভাষচন্দ্র বসুর লেখা বইটির নাম অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রথম দিকের কয়েকজন বাঙালির জীবনী বা আত্মজীবনী লেখা। বিপিনচন্দ্র পালের যে ৭০ বৎসর গ্রন্থটি, এই বিপিনচন্দ্র পালের ৭০ বৎসর গ্রন্থটি আমরা যদি দেখি তাহলে সেখানে দেখতে পাবো নাকি বিপিনচন্দ্র পালের সময়ে বা পরাধীন ভারতবর্ষে যে রাজনৈতিক পরিবেশ বা তৎকালীন সময়ের যে নানা ঘটনা, সেই নানা ঘটনা তার কিন্তু ৭০ বৎসর গ্রন্থে সে উল্লেখ করেছে। এখানে বিপিনচন্দ্র পাল একটি কথা বলেই দিয়েছেন, আমার ৭০ বছরের জীবনেই হলো আমার তৎকালীন সময়ের নানা ঘটনার কথা। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। ঠিক আছে, না জীবন স্মৃতিতে আমরা কী পাই? রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি হলো প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের গোটা জীবনের স্মৃতি বা ছোটোবেলার স্মৃতি, কিন্তু সেই ছোটোবেলার স্মৃতিচারণা করতে গিয়ে সে কিন্তু তৎকালীন সময় অর্থাৎ ঠাকুরবাড়ির যা কিছু বিষয়বস্তু বাদ দিয়েও তৎকালীন সময়ের কলকাতা অর্থাৎ বাঙালিদের যা কিছু সেই সময়ের সামাজিক পরিবেশ এবং রাজনৈতিক পরিবেশের কিছু ছবি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থে আমরা পাই। তাহলে এরপরে আমরা পাবো সরলা দেবী চৌধুরানীর লেখা জীবনের ঝরা পাতা। মানে জীবনের ঝরা পাতা আত্মজীবনীটি সরলা দেবী চৌধুরানী 1944 থেকে 1945 খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এই জীবনের ঝরা পাতা গ্রন্থে সরলা দেবী চৌধুরানী তার তৎকালীন সময়ের বা তার সমসাময়িক যে বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক পরিবেশের কথা তুলে ধরেছেন। এছাড়াও এই গ্রন্থে আরেকটি কোন দিকে আমরা দেখতে পাই না, বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের মধ্যে পারস্পরিক তারা একে অপরকে কী চোখে দেখতেন বা তাদের মধ্যে কী বোঝাপড়া ছিল সেই সম্পর্কও কিন্তু আমরা এই জীবনের ঝরা পাতা আত্মজীবনীতে আমরা পেয়ে থাকি। এরপরে কি মহাত্মা গান্ধীর লেখা বইটির নাম কি না দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রু। ঠিক আছে, এবং সুভাষচন্দ্র বসুও একটি আত্মজীবনী লিখেছিলেন যেটির নাম অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, যেটি কিন্তু অসমাপ্ত অবস্থায় ছিল, সেটি কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি, অসমাপ্ত ছিল। এরপরে আমরা পাবো রাজেন্দ্র প্রসাদের লেখা, জওহরলাল নেহরুর লেখা আরও কয়েকটি বইয়ের নাম। ঠিক আছে, সেগুলো আমরা জানবো তাদের গ্রন্থগুলির নাম কি কি। এরপরে আমরা তাহলে জানবো জওহরলাল নেহরুর লেখা বইটির নাম কি না জওহরলাল নেহরুর লেখা বইটির নাম অ্যান অটোবায়োগ্রাফি, ডক্টর রাজেন্দ্র প্রসাদের লেখা বইটির নাম আত্মকথা, মুজাফফর আহমেদের লেখা বইটির নাম আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি। এই মুজাফফর আহমেদের লেখা বইটি আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি বইটিতে সে কিন্তু কীভাবে আমাদের ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি এসেছিল এবং কীভাবে সেই কমিউনিস্ট পার্টির বিস্তার আমাদের ভারতবর্ষে হয়েছিল, বিশেষ করে পশ্চিমবঙ্গে, সেই কথাই কিন্তু ডক্টর মুজাফফর আহমেদ তার গ্রন্থটিতে উল্লেখ করেছেন। এছাড়াও কি না মণিকুন্তলা সেনের লেখা সেদিনের কথা, একটি বিখ্যাত আত্মজীবনী। এছাড়া দক্ষিণারঞ্জন মিত্রের ছেড়ে আসে গ্রাম, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ যা সবারই কিন্তু পড়া উচিত আমাদের। এছাড়াও প্রভাষচন্দ্র লাহিড়ির লেখা পাক ভারতের রূপরেখা। ঠিক আছে, এগুলো ছিল তৎকালীন সময়ের বাঙালিদের দ্বারা রচিত কয়েকটি আত্মজীবনী ও স্মৃতিকথা। ঠিক আছে, এখান থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেমন পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় না দক্ষিণারঞ্জন মিত্রের লেখা বইটির নাম কি, অথবা ছেড়ে আসে গ্রাম গ্রন্থটি বা আত্মজীবনীটি কার লেখা, কিংবা অ্যান অটোবায়োগ্রাফি কিংবা আত্মকথা নামক গ্রন্থ দুটি কার লেখা বা কারা এই গ্রন্থগুলো লিখেছিলেন, এমনিভাবে প্রশ্ন পরীক্ষায় দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে আমাদের এসএকিউ প্রশ্নের জন্য আমরা এখান থেকে উত্তর পেয়ে যাব। এরপরে আমরা আলোচনা করব আত্মকথা এবং স্মৃতিকথা বাদ দিয়েও আধুনিক ভারতবর্ষের ইতিহাস চর্চার অন্যতম উপাদান সাময়িক পত্র বা বিভিন্ন ধরনের সংবাদপত্র সম্পর্কে আমরা এরপরে আলোচনা করব। তাহলে এরপরে আমরা সাময়িক পত্র সংবাদপত্র সম্পর্কে জানব। সাময়িক পত্র সংবাদপত্রকে বলা হয় সমকালীন সময়ের ইতিহাস বা সমকালীন সময়ের নানা ঘটনা কিন্তু
এই সাময়িক পত্র সংবাদপত্রে আমরা দেখতে পাই। ব্রিটিশ ভারতে আমরা এরকম বিভিন্ন ধরনের সাময়িক পত্র সংবাদপত্রের কথা আমরা পাই। এগুলোর মধ্যে প্রথম যে সংবাদপত্রটি ছাপানো হয়েছিল সেটি ছিল হিকি সাহেবের বেঙ্গল গেজেট, যা প্রথম সাপ্তাহিক বাংলা সংবাদপত্র। ঠিক আছে না, হিকি সাহেব বলে একজন ইংরেজ, সে কিন্তু একটি সাময়িক পত্র বা সংবাদপত্র প্রকাশিত করেছিলেন যার নাম ছিল বেঙ্গল গেজেট, যেটি ছিল প্রথম সাপ্তাহিক বাংলা সংবাদপত্র। হিকি সাহেব বাদ দিয়েও আমরা পরবর্তীকালে মার্সম্যান বলে একজন ব্যক্তিকে পাই। মার্সম্যান যিনি সমাচার দর্পণ ও দিগদর্শন নামে দুটো পত্রিকা কিন্তু প্রকাশ করেছিল, বা তার সেই পত্রিকা দুটোর কিন্তু সম্পাদক ছিলেন মার্সম্যান। ঠিক আছে, মার্সম্যানের সম্পাদিত পত্রিকার নাম সমাচার দর্পণ ও দিগদর্শন। ঠিক আছে, এরপরে মার্সম্যান বাদ দিয়েও আবার আমরা সেই সময় আমরা যে পত্রিকাগুলো দেখতে পাই সেগুলোর মধ্যে যেমন রাজা রামমোহন রায় সম্পাদিত রামমোহন রায়ের সম্পাদিত পত্রিকাগুলির নাম কি ছিল না, রামমোহন রায় ছিল সংবাদ কৌমুদি আর মিরাতুল আকবর। সংবাদ কৌমুদি ও মিরাতুল আকবর। ঠিক আছে, এই দুটো পত্রিকা সম্পাদক কে ছিল না, রাজা রামমোহন রায়। এছাড়াও আমরা পেয়ে থাকি নব্যব্যঙ্গ গোষ্ঠীর উদ্যোগে জ্ঞান অন্বেষণ কিংবা বেঙ্গল স্পেক্টেটর। নব্যব্যঙ্গ অর্থাৎ ডিরোজি এবং তার অনুগামীরা কিছু পত্রিকা প্রকাশ করেছিল, যেগুলির নাম কি ছিল না, স্পেক্টেটর এবং জ্ঞান অন্বেষণ। এছাড়াও পার্থেনন নামে আরেকটি পত্রিকা তারা কিন্তু প্রকাশিত করতো, বা তাদের উদ্যোগে পার্থেনন নামে একটি পত্রিকা কিন্তু চালু ছিল সেই সময়। তাহলে নব্যব্যঙ্গ অর্থাৎ ডিরোজি এবং তার অনুগামীরা, স্পেক্টেটর, জ্ঞান অন্বেষণ এবং পার্থেনন নামে কয়েকটি পত্রিকা তারা প্রকাশিত করত। এছাড়াও নব্যব্যঙ্গ বাদ দিয়ে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় বলে একজন ব্যক্তি, তিনিও একটি পত্রিকা কিন্তু প্রকাশ করেছিল। পত্রিকাটার নাম কি না, পত্রিকার নাম হচ্ছে সমাচার চন্দ্রিকা। ঠিক আছে, সমাচার চন্দ্রিকা। এর পরবর্তী সময়ে বাঙালিদের দ্বারা সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্রটি বা সাময়িক পত্রটি প্রকাশিত হয়, যার নাম ছিল বঙ্গদর্শন। যার প্রথম সম্পাদক ছিল কে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পত্রিকাটি 1872 থেকে 83 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। এই বঙ্গদর্শনের প্রথম সম্পাদক ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তীকালে তার অগ্রজ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সেই দায়িত্ব নিয়েছিলেন, এবং পরবর্তী সময়ে এই বঙ্গদর্শনের নতুন রূপ নবপর্যায় বঙ্গদর্শন নামে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার সম্পাদকের দায়িত্ব নিয়েছিল। তাহলে বঙ্গদর্শন প্রায় অনেক দিন ধরেই চলেছিল, 1872 থেকে 83, এবং পরবর্তী সময়ে 83-র পরেও রবীন্দ্রনাথ ঠাকুর নবপর্যায় বঙ্গদর্শন নামে আবার নতুন করে বঙ্গদর্শনের সূচনা করেছিল। এছাড়াও আমরা কি পাবো না, এছাড়াও দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্ববোধিনী পত্রিকা। দেবেন্দ্রনাথ ঠাকুরের কি না, তত্ত্ববোধিনী পত্রিকা। এই তত্ত্ববোধিনী পত্রিকা ব্রাহ্ম সমাজের উদ্যোগে বা তত্ত্ববোধিনী সভা থেকে প্রকাশিত হতো। এরপরে আমরা কি পাবো না, ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর। ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর। এটি একটি গুরুত্বপূর্ণ পত্রিকা। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি না, বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্ববোধিনী পত্রিকা এবং ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর। এছাড়াও আরও সেই সময় আরও বিখ্যাত কয়েকটি পত্রিকা ছিল,
হ্যাঁ, যেমন দ্বারকা বিদ্যাভূষণের সোমপ্রকাশ, কিংবা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট, কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী, বিপিনচন্দ্র পালের ইয়ং ইন্ডিয়া, এমনি নানা ধরনের আরও বিখ্যাত পত্রিকা বা সাময়িক পত্রগুলো আমরা পেয়ে থাকি। ঠিক আছে, এরপরে তাহলে আমরা এগুলো বাদ দিয়ে আবার কয়েকটি বিখ্যাত পত্রিকার নাম আমরা জানব। তাহলে এরপর আমরা আরও কয়েকটি বিখ্যাত পত্রিকার নাম আমরা জানব। না, দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত পত্রিকার নাম ছিল সোমপ্রকাশ, হ্যাঁ, যেটি একটি খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা তৎকালীন সময়ের। এছাড়া হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট। ঠিক আছে, এই দুটো পত্রিকার কথা আমি একটু বলে দিই তোমাদেরকে। না, সোমপ্রকাশ এবং হিন্দু প্যাট্রিয়ট এই দুটি পত্রিকাতে সেই সময় যে নীলকরদের যে অত্যাচার বা নীলকর সাহেবরা যে নীল চাষিদের প্রতি যে অত্যাচার করেছিল, সেই নীল চাষিদের প্রতি অত্যাচারের করুণ কাহিনী কিন্তু আমরা এই সোমপ্রকাশ এবং হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতে আমরা দেখতে পাই। এবং এই হিন্দু প্যাট্রিয়ট কি, এক সময় হিন্দু প্যাট্রিয়ট ইংরেজদের দ্বারা এক সময় বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং পরবর্তী সময়ে নীল বিদ্রোহের কথা এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও কি না, কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকা, বিপিনচন্দ্র পালের ইয়ং ইন্ডিয়া ও ইন্ডিয়ান মিরর, এই দুটি পত্রিকা কিন্তু বিপিনচন্দ্র পালের সম্পাদনায় প্রকাশিত হতো। এছাড়াও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদিত বেঙ্গলি পত্রিকা এবং ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সন্ধ্যা পত্রিকা, এছাড়া অরবিন্দ ঘোষের বন্দে মাতরম পত্রিকাটি সেই সময়ের খুবই একটি বিখ্যাত পত্রিকা। এই বন্দে মাতরম পত্রিকায় তরুণ বিপ্লবীদের নানা কথা সেখানে তুলে ধরা হতো, এবং তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য সেখানে বিভিন্ন দেশাত্মবোধক গানের সঙ্গে বিভিন্ন ধরনের দেশাত্মক মন্ত্র কিন্তু পত্রিকার মাধ্যমে তুলে ধরা হতো, যাতে তরুণ যুবকরা দেশের প্রতি বা স্বদেশের প্রতি তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারে। এছাড়া বারীন্দ্র কুমার ঘোষের কি না যুগান্তর পত্রিকা, এই যুগান্তর পত্রিকাতেও আমরা সেই একই কথা দেখতে পাই, যে বন্দে মাতরমের যা উদ্দেশ্য, যুগান্তর পত্রিকার সেই একই উদ্দেশ্য ছিল। এছাড়াও বালগঙ্গাধর তিলকের দুটি পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল তৎকালীন সময়ে, না, মারাঠা এবং কেশরী পত্রিকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা অনেকগুলো পত্রিকা পেয়ে যাচ্ছি, না, সোমপ্রকাশ, হিন্দু প্যাট্রিয়ট, সঞ্জীবনী, ইয়ং ইন্ডিয়া, ইন্ডিয়ান মিরর, বেঙ্গলি সন্ধ্যা, বন্দে মাতরম, যুগান্তর ও মারাঠা ও কেশরী পত্রিকা। এই পত্রিকাগুলোর সম্পাদকের নাম মনে রাখা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো পরীক্ষাতে দিয়ে দেয়, না, হিন্দু প্যাট্রিয়ট গ্রন্থের লেখক সম্পাদককে, বা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতে আমরা কোন ধরনের বিষয় দেখতে পাই, বা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতে কী কী বিষয় তুলে ধরা হতো, কিংবা সোমপ্রকাশ। আমি প্রথমে বললাম না, সোমপ্রকাশ এবং হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা দুটি কি না, সেখানে নীলকরদের অত্যাচারের করুণ কাহিনী কিন্তু এই হিন্দু প্যাট্রিয়ট এবং সোমপ্রকাশ পত্রিকায় প্রকাশিত হতো। অরবিন্দ ঘোষের বন্দে মাতরম এবং বারীন্দ্র কুমার ঘোষের যুগান্তর পত্রিকা দুটি সেই সময় বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছিল। এছাড়াও বালগঙ্গাধর তিলকের মারাঠা এবং কেশরী পত্রিকা দুটিও সেই সময় বিখ্যাত ছিল। এছাড়া এই যে সোমপ্রকাশ, প্রথমে আমরা দেখবো না, সোমপ্রকাশ পত্রিকাটি কিন্তু সোমবার প্রকাশিত হতো বলে এর নাম কিন্তু সোমপ্রকাশ। এই সোমপ্রকাশ পত্রিকাটি প্রকাশিত করার একটাই উদ্দেশ্য ছিল নাকি ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকার বিরোধিতা করার জন্য কিন্তু দ্বারকানাথ বিদ্যাভূষণ সোমপ্রকাশ পত্রিকাটি চালু করেছিল বা শুরু করেছিল। ঠিক আছে, না, কি বললাম না, সংবাদ প্রভাকর পত্রিকার বিরোধিতা করার জন্যই কিন্তু দ্বারকানাথ বিদ্যাভূষণ সোমপ্রকাশ পত্রিকাটি শুরু করেন। আর সংবাদ প্রভাকর কার, না, ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা অনেকগুলো পত্রিকা এবং তার সম্পাদকের নাম আমরা পেয়ে যাচ্ছি। এছাড়াও আমরা কি দেখবো না, এই শুধু নামগুলোর ক্ষেত্রেই নয়, এগুলোর বিষয়বস্তু, যে কোন পত্রিকায় কী কী তুলে ধরা হয়েছিল, বা কোন পত্রিকা কী কারণে বিখ্যাত। না, যেমন হিন্দু প্যাট্রিয়ট কি না, নীল বিদ্রোহের কথা আমরা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতে পেয়ে থাকি, বা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতেই নীল বিদ্রোহের কথা সবচেয়ে বেশি তুলে ধরা হয়েছিল। ঠিক আছে, এছাড়াও কি না, স্বদেশী আন্দোলন বা স্বদেশী যুগে আমরা কি দেখতে পাই, বা বঙ্গভঙ্গের সময় বন্দে মাতরম এবং যুগান্তর পত্রিকা দুটি আমরা যদি দেখি, তাহলে সেখানে দেখো বিপ্লবীদের নানা ধরনের কার্যকলাপ এবং বিপ্লবীদের সেই সময় যে উদ্দেশ্য ছিল তা সব কিন্তু আমরা এই বন্দে মাতরম এবং যুগান্তর পত্রিকায় দেখতে পাই। এছাড়াও কি বালগঙ্গাধর তিলকের মারাঠা এবং কেশরী পত্রিকা দুটি গুরুত্বপূর্ণ পত্রিকা ছিল। আর সেই সময় মহারাষ্ট্রের তৎকালীন সময়ে যে রাজনৈতিক পরিবেশ বা ইংরেজদের বিরুদ্ধে যে বিপ্লবীদের যে উদ্দেশ্য, সব কথাই কিন্তু এই বালগঙ্গাধর তিলকের মারাঠা এবং কেশরী পত্রিকায় সব কিছু তুলে ধরা হতো। ঠিক আছে, এরপরে আমরা বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ সম্পর্কে একটু ডিটেলসে বা একটুকু বিস্তৃতভাবে আলোচনা করব। ঠিক আছে, যেহেতু তোমাদের পাঠ্যে উল্লেখ আছে যে বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ একটু আলাদাভাবে দেওয়া আছে, তাই আমরা বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ একটু আলাদাভাবে আলোচনা করব। তাহলে এরপরে আমরা বঙ্গদর্শন সম্পর্কে কিছু কথা জানব।
বঙ্গদর্শন, বঙ্গদর্শন পত্রিকা হচ্ছে বাংলা সাহিত্যের বা আমাদের বাঙালিদের দ্বারা সম্পাদিত একটি বিখ্যাত পত্রিকা বঙ্গদর্শন। এই বঙ্গদর্শন পত্রিকাটি 1872 খ্রিস্টাব্দে অর্থাৎ 1279 বঙ্গাব্দের পয়লা বৈশাখ প্রথম প্রকাশিত হয়। এই বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদকের নাম ছিল কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 4 বছর ধরে বঙ্গদর্শনের সম্পাদক থাকার পর বঙ্কিমচন্দ্রের পরে তার অগ্রজ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় এই বঙ্গদর্শনের কিন্তু দায়িত্ব নেয়। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, এরপরে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কিছুদিন বঙ্গদর্শনের সম্পাদক থাকার পর পরবর্তী কোনো এক সময় বঙ্গদর্শন পত্রিকা প্রায় বন্ধ হওয়ার মুখে ছিল, কিন্তু সেই সময় বঙ্গদর্শনের সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে না? বঙ্গদর্শন আমরা আবার একটি সম্পাদক পাই, রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বঙ্গদর্শনের নতুন নাম দেয় নাকি নবপর্যায় বঙ্গদর্শন। এই বঙ্গদর্শন পত্রিকাটি এতই জনপ্রিয় ছিল যে না শোনা যায় না সেই সময় বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হওয়ার কিছুদিন পর নাকি বাঙালিদের প্রায় প্রতিটি বাড়িতেই কিন্তু বঙ্গদর্শন পত্রিকা থাকতো বা প্রতিটি বাঙালি বঙ্গদর্শন পত্রিকা পাঠ করত। এই বঙ্গদর্শন পত্রিকার যে কতটা প্রভাব বা কতটা তার চারিদিকে যে কতটা প্রচার হয়েছিল সেই সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথাতে আমরা বুঝতে পারি। না রবীন্দ্রনাথ ঠাকুর কী বলেছিল বঙ্গদর্শন সম্পর্কে? না সেই সময় গোটা বাংলা জুড়ে বা প্রতিটি বাড়িতে বঙ্গদর্শনের ধুম লেগেছে। ঠিক আছে, এবং বঙ্গদর্শনের এতটাই ধুম যে নাকি দুপুরে কেউ ঘুমোতেন না বঙ্গদর্শন হাতে পাওয়ার পর। ঠিক আছে, বঙ্গদর্শনের এতটাই সেই সময় কিন্তু প্রচলন ছিল বা বঙ্গদর্শন পত্রিকার এতটাই সেই সময় প্রচলিত ছিল আমাদের বাঙালি বা আমাদের এই বাংলাতে। ঠিক আছে, এরপরে কি না বঙ্গদর্শন শুধুমাত্র যে বঙ্কিমচন্দ্রের উপন্যাস কিংবা তার কোনো প্রবন্ধ কিংবা তার যে ধর্ম দিক সেটাই কিন্তু নয়। বঙ্গদর্শন আমরা কি দেখি না বঙ্গের দর্শন, অর্থাৎ বঙ্গের আমাদের বাংলার যা কিছু বিষয় সাহিত্য হোক, রাজনীতি হোক, হ্যাঁ, ধর্মতত্ত্ব সব কিছুই কিন্তু এই বঙ্গদর্শনে প্রকাশিত হতো। এই কারণে বঙ্গদর্শন পত্রিকাটি আমাদের বাংলাতে কিংবা আমাদের বঙ্গদর্শন পত্রিকা আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকা খুবই একটি গুরুত্বপূর্ণ পত্রিকা। ঠিক আছে, তাহলে বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশ কবে হয়েছিল? 1872 খ্রিস্টাব্দে। বাংলা যদি বলি তাহলে 1279 বঙ্গাব্দের পয়লা বৈশাখ। হ্যাঁ না, বঙ্গদর্শনের প্রথম সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পরবর্তীকালে কে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, এবং এই বঙ্গদর্শনকেই রবীন্দ্রনাথ ঠাকুর আবার কি নবপর্যায় বঙ্গদর্শন নামে পরবর্তীকালে আবার শুরু করেছিল। এরপরে বঙ্গদর্শনের পর আমরা আরেকটি পত্রিকার সম্পর্কে কিছু জানবো, সেটির নাম হচ্ছে সোমপ্রকাশ। তাহলে এরপরে আমরা দ্বারকনাথ বিদ্যাভূষণের সম্পাদনে প্রকাশিত সোমপ্রকাশ সম্পর্কে আলোচনা করব। না সোমপ্রকাশ পত্রিকাটি প্রতি সোমবার প্রকাশিত হতো বলে এর নাম সোমপ্রকাশ। হ্যাঁ, যার সম্পাদনায় ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ, যেটি 1858 খ্রিস্টাব্দে সাপ্তাহিকভাবে প্রকাশিত হয়। সাপ্তাহিক অর্থাৎ সপ্তাহে 7 দিন ছাড়া ছাড়া এই পত্রিকা কিন্তু প্রকাশিত হতো এবং 1858 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। এই সোমপ্রকাশ কিন্তু কি সোমপ্রকাশ একটি কারণে গুরুত্বপূর্ণ, সেটি নাকি না এটিই ছিল প্রথম ভারতে বা আমাদের বাংলাতে প্রথম রাজনৈতিক পত্রিকা, হ্যাঁ, যার নাম ছিল সোমপ্রকাশ। এই সোমপ্রকাশ পত্রিকাটা আরও একটি কারণে গুরুত্বপূর্ণ বা বিখ্যাত, সেটি হচ্ছে কি না সোমপ্রকাশে নীলকর সাহেবদের যে অত্যাচার, ঠিক আছে, যে তৎকালীন সময়ে বা ব্রিটিশ ভারতে নীলকর সাহেবদের যে অত্যাচার কতটা চরম সীমায় পৌঁছেছিল সেই সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হলে সোমপ্রকাশের দ্বারস্থ অবশ্যই আমাদের হতে হয়। ঠিক আছে, এবং এই সোমপ্রকাশে যে ব্রিটিশদের বা নীলকর সাহেবদের যে অত্যাচারের কাহিনী তুলে ধরা হয়েছিল, যার কারণে এই পত্রিকা প্রথম রাজনৈতিক পত্রিকা বলা হয়। এছাড়াও যেহেতু নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী তুলে ধরা হতো, তাই স্বাভাবিকভাবেই ইংরেজরা কী করেছিল না সোমপ্রকাশকে মাঝখানে এক সময় বন্ধ করে দিয়েছিল। এছাড়া সোমপ্রকাশ শুধুমাত্র তার কারণ নয়, সোমপ্রকাশে শুধুমাত্র নীলকর সাহেবদের অত্যাচারেই নয়, সোমপ্রকাশে আমরা কি দেখি না তৎকালীন সময় যে বিভিন্ন কুসংস্কার, বাল্যবিবাহ বা গঙ্গাসাগরে সন্তান বিসর্জন বা সহমরণ, বিভিন্ন কুসংস্কারের কথা কিন্তু তুলে ধরা হতো এবং সেগুলি তীব্র প্রতিবাদ জানিয়ে নানা ধরনের প্রবন্ধও কিন্তু সোমপ্রকাশে লেখা হতো। ঠিক আছে, তাহলে এই ছিল সোমপ্রকাশ। তাহলে সোমপ্রকাশ পত্রিকা
সম্পর্কে কয়েকটি প্রশ্ন কি হতে পারে না, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদকের নাম কি, এটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, এবং এমনিভাবে একটি প্রশ্ন দিয়ে দেয় না প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটি, না প্রথম রাজনৈতিক পত্রিকা হচ্ছে আমাদের বাংলাতে সোমপ্রকাশ। ঠিক আছে, না সোমপ্রকাশ কেন, না সোমপ্রকাশ প্রতি সোমবার 7 দিন ছাড়া ছাড়া প্রতি সোমবার প্রকাশিত হতো বলে এর নাম সোমপ্রকাশ। ঠিক আছে, তাহলে সোমপ্রকাশ থেকে আমরা মোটামুটি এই প্রশ্নগুলো কি প্রশ্নগুলো আমরা পেয়ে যাই। এরপরে আমরা আবার একটি পত্রিকা সম্পর্কে আলোচনা করব, যেটি খুবই একটি বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ পত্রিকা, যার নাম ছিল বামাবোধিনী পত্রিকা।